সো আমরা আজকে স্টার্ট করছি চলতরিৎ। আগের ক্লাসে আমি একটা হালকা করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ওটা দেখে কিছুটা প্রথম দিকের অংশটা বুঝতে পেরেছো। আমি যেখান থেকে যেটুকু না করালি না সেখান থেকে সেটুকুই করব, টু দ্য পয়েন্ট সিলেবাসেই থাকবো। বইতে যা যা আছে শুধু সেটুকুই বলবো, আর যেগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে লিখেছি, পরপর সব নোট ভাবে দিয়ে রেখেছি। এখন তড়িৎ প্রবাহের আগে অবধি আমি কমপ্লিট করে দিচ্ছি এই ভিডিওটাতে। আচ্ছা, তড়িদাধানের পার্টটা ইম্পর্টেন্ট। তড়িদাধানের পার্টটা ছায়ের বইতে খুবই অল্প করে দেওয়া, কিন্তু তুমি যদি ধনঞ্জয় সরকারের বইতে দেখো বেশ অনেকটাই ডিটেলসে দেওয়া। এখান থেকে কোশ্চেন দিতে পারে, আমি সেই জন্য এটাকে করিয়ে দিচ্ছি। তড়িদাধানের বিষয়টা দেখো, আমি আগেরবারও বলেছিলাম, আমাদের যে কোনো ম্যাটার তৈরি হয়, যে কোনো পদার্থকে যদি তুমি ভাঙতে থাকো সেটার ভেতরে কি পাওয়া যাবে? পরমাণু। আর পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, নিউট্রন, আর তার চারপাশে ঘুরতে থাকে কি? ইলেকট্রন। এবার চার্জ জিনিসটা যখন এই লাস্ট শেল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, বা যখন লাস্ট শেলে ইলেকট্রন ঢুকবে, তখন এটা আয়নিত হয়, ঠিক আছে? তখন এটাতে চার্জ আসে। ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি ইলেকট্রন একটা কমে গেল। এবার জেনারেলি কি থাকে? যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাই নেট চার্জটা আমাদের আসে 0। কিন্তু যেই একটা ইলেকট্রন বেরিয়ে গেল বা দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তখনই কি প্রোটনের সংখ্যাটা বেশি হয়ে গেল হিসেব মতন, আর ইলেকট্রনের সংখ্যা কি তখন কমে গেল। যেহেতু ইলেকট্রনের সংখ্যা কমে গেল আর প্রোটনের সংখ্যা বেড়ে গেল, তাই নেট চার্জ কি হবে? তখন পজিটিভ হয়ে যাবে। আবার যদি ইলেকট্রন এখানে বেড়ে যায়, প্রোটনের সংখ্যা কি একই থাকে। নিউক্লিয়াস থেকে প্রোটন বের করাও যায় না, আবার নিউক্লিয়াসে প্রোটন দেওয়াও যায় না, শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান করা যায়। যদি ইলেকট্রন আমরা এটাতে ঢোকাই, এই লাস্ট কক্ষপথে, তখন কি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে প্রোটনের তুলনায়। সেই জন্য তখন কি ওটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে, কারণ প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাবে, তখন সেটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে চার্জ ব্যাপারটা বুঝতে পেরেছি। ইলেকট্রিক চার্জ জিনিসটা কি? তড়িদাধান। এবার যখনই কোনো একটা বস্তুতে তুমি কি করছো, ধরো ঘষছো কোনো একটা বস্তুকে, এবার ধরো ঘষছে, এই যে সাপোজ এই যে ঘুরছে এগুলো। এবার ধরো এই যে দুটো পদার্থ, ধরো এই যে ঘষছে, একটার সাথে আর একটাকে ঘষছে, ঠিক আছে? দাঁড়াও, এই যে ঘষছে যখন, তখন এই যে একটার থেকে ইলেকট্রন এইভাবে আরেকটাতে চলে যাচ্ছে, ঠিক আছে? তখন যেই ইলেকট্রন চলে যাচ্ছে একটার থেকে, যেটার থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে পজিটিভ, কারণ কি সেখানে প্রোটনের সংখ্যাগুলো তো সেমই থাকছে, সেই জন্য ওটা ধনাত্মক আধানে আহিত হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইলেকট্রন এটাতে চলে যাচ্ছে, এটাতে যখন ইলেকট্রন আসছে, ইলেকট্রনের এখানে আধিক্য বেড়ে যাচ্ছে, সেই জন্য এটা নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। এবার যে এক্সাম্পলগুলো আমরা দেখি সেগুলো তো সব এরকমই ঘটে, ঠিক আছে? যে ইলেকট্রন চলে আসছে, এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে চার্জ ব্যাপারটা বোঝা গেল। এবার আসা যাক কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ আমি তোমাকে আগের দিন দেখিয়েছিলাম, বস্তুর মধ্যে মোট পজিটিভ নেগেটিভ চার্জটা কনজার্ভ থাকে, একই থাকে আর কি। এবার তুমি যখন এটার পাশে যখন একটা পজিটিভ চার্জ আলা একটা কিছু পদার্থ নিয়ে আসবে, তখন পজিটিভগুলো দূরে সরে যাবে, সব পজিটিভগুলো একদিকে চলে যাবে, নেগেটিভগুলো এটার এই দিকে চলে আসবে, কারণ এটাকে অ্যাট্রাকশন করবে, প্লাস আর মাইনাস অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? কিন্তু মোট চার্জ কিন্তু এটার মধ্যে কনজার্ভ থাকছে। মোট চার্জ কিন্তু যদি এন সংখ্যক ইলেকট্রন থাকে আর এন সংখ্যক প্রোটন থাকে, মোট চার্জ কিন্তু দেখো সেমই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। সেই জন্য যদি কোনো কি বলবো ওটাকে কি বলে, যদি কোনো বিচ্ছিন্ন সংস্থা থাকে, ঠিক আছে? ধরো এটার সাথে এই বস্তুটাকে টাচ করানো হয়নি, টাচ করানো অবস্থায় না থাকলে সেটাকে বিচ্ছিন্ন বলে। বিচ্ছিন্ন অবস্থায় যদি বস্তুটা থাকে, তখন সেটাতে মোট যেটা চার্জ হবে সেটা কিন্তু কনজার্ভ থাকবে। কিন্তু যদি আমি এটাকে টাচ করিয়ে দিই, এটার সাথে ধরে আমি টাচ করে দিলাম, তখন কি হবে বলতো? এই নেগেটিভগুলো এটার ভেতরে চলে আসবে, যাতে, কারণ এটা পজিটিভ, এটা তখন নিউট্রাল হয়ে যাবে, এই বস্তুটা তখন নিউট্রাল হয়ে যাবে। সেই জন্য এই নেগেটিভটা এদিকে চলে আসবে এটার সাথে যদি টাচ করানো, তখন এটাতে চার্জের ঘাটতি পড়বে, তখন এটা পজিটিভলি চার্জ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আদারওয়াইজ যদি এটাকে বিচ্ছিন্ন রাখা হয়, যদি বস্তুটাকে টাচ করা না হয়, তাহলে এই জিনিসটাকে আমি যখন আবার দূরে সরিয়ে নিয়ে যাব, তখন আবার কিরকম পজিশনে চলে আসবে? এরকম পজিশনে চলে আসবে। এটাকে বলা হয় কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে? কনজারভেশন অফ চার্জের উক্তি হচ্ছে,
এ দেখো এখানে লেখা আছে এই যে কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক হয়, এর সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশে স্থানান্তরিত হয়। কেবলমাত্র কিনা একটা অংশ থেকে অন্য অংশে দেখো স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে। মোট চার্জটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, এটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। আর কোয়ান্টাইজেশন অফ চার্জ হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আদান প্রদান হচ্ছে তার ফলেই তো আমার কি চার্জ হচ্ছে, একটা পদার্থ তার ফলেই তো চার্জ হচ্ছে। তাহলে ইলেকট্রনের আমরা আধান কি জানি, ইলেকট্রনের -1.6 × 10⁻19 কুলম, সরি -19 কুলম, এটা জানি আমরা একটা ইলেকট্রনের চার্জ। এবার যখন এটা চার্জ হচ্ছে মানে সেটা পজিটিভলি চার্জ হোক বা নেগেটিভলি চার্জ হোক, হয় ইলেকট্রন বাড়ছে না ইলেকট্রন কমছে, তার ফলে বস্তুটা চার্জ হচ্ছে। তাহলে কি মানে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে +1.6 × 10⁻19 কুলম ইন্টু 2 পরিমাণ চার্জ চলে আসবে ওটাতে। মানে সবসময় দেখো এই ইলেকট্রনের চার্জের কোনো মানে সংখ্যার অনুপাতেই, সংখ্যার গুণিতকেই হচ্ছে, একটা পূর্ণ সংখ্যার গুণিতকেই এটার চার্জটা সর্বদা আসবে, কখনো ভগ্নাংশে আসবে না। 1.6 × 10⁻19 কুলম্বের ভগ্নাংশে আসবে না কখনো, সবসময় এর কোনো পূর্ণ গুণিতকে আসবে যে চার্জটা আসবে। এটাকে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা সবসময় +-ne এই আকারেই আসবে সবসময় চার্জটা, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা কিন্তু বইতে আছে বলে আমি বললাম এই দুটো পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, চার্জ থেকে আর কোনো কিছু লাগবে না, এবার ডাইরেক্ট কুলম্বের সূত্রে চলে আসি। কুলম্বের সূত্র হচ্ছে ধরো দুটো, এটা সবসময় কাজ হয় হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে, এগুলো আমরা যা দেখছিলাম সবই স্থির তড়িৎ, ঠিক আছে, চলতড়িৎ পরে আসবে। স্থির তড়িতের ক্ষেত্রে দুটো বিন্দু আধান ধরো Q1 and Q2, ওকে, আর দূরত্বে আছে দুটো বিন্দু আধান, কখনো মানে বস্তুর ক্ষেত্রে হবে না, বিন্দু আধান ছাড়া অন্য কোনো ইয়ের ক্ষেত্রে হবে না, দুটো বিন্দু আধান আছে। এবার যে বলটা এদের মধ্যে কাজ করবে সেটা হচ্ছে হয় বিকর্ষণ বল কাজ করবে না আকর্ষণ বল কাজ করবে। প্লাস আর মাইনাস হলে আকর্ষণ বল কাজ করবে, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হলে তখন বিকর্ষণ বল কাজ করবে, আর প্লাস আর মাইনাস হলে আকর্ষণ বল কাজ করবে, রাইট। তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা সবসময় এদের যে মানটা হয় আধানের যে পরিমাণ তাদের গুণফলের সমানুপাতিক, যখন আর স্থির আর হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 Q2 স্থির। আর এবার যদি আমরা এখানে যৌগিক ভেদ করে দিই তাহলে হয়ে যাবে F সমানুপাতিক Q1 Q2/r², যেখানে এই সবকটাই পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল মানে তখন কিন্তু Q1 Q2 এগুলো কিন্তু কাছাকাছি যেতে পারে, দূরেও যেতে পারে, ঠিক আছে, তার মানে এগুলো তখন মুভেবল। কিন্তু যখন এইখানে দেওয়া হচ্ছে তখন এগুলো স্থির। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কেটাকে, এবার যখন আমরা এটাকে ভেদের আকারে লিখবো এই সমানুপাতের চিহ্নটাকে তুলে দিয়ে ইকুয়ালস একটা কে আসবে কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক বলে এই কেটাকে। এই কেটা কিন্তু কখনোই ক্যাপিটাল কে লিখবে না, ভুল করেও কিন্তু ক্যাপিটাল কে দেবে না, নাম্বার কেটে দিতে পারে, এটা কিন্তু স্মল কে দেবে, ঠিক আছে, কারণ ক্যাপিটাল কেটাকে অন্য জিনিস দিয়ে বোঝানো হয়। আচ্ছা, এবার এটাকে অনেক কিছু মানে আছে আর কি, এগুলোর ভেতরের জিনিস 1/4πε0 তড়িৎ ভেদ্যতা সূত্রতা অনেক কিছু আছে, ওগুলোতে আমি যাবই না, কারণ ওগুলোতে গেলে আরো অনেক কিছুই বলতে হবে ওটার সাথে সাথে, আর নাহলে তোমার মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হবে, আমি সেটা চাই না, ভুলিয়ে যাবে অনেক কিছু, সেই জন্য ওগুলোতে যাবোই না, ওগুলো সিলেবাস হয় না, ওগুলোতে যাওয়ারও দরকার নেই। আচ্ছা, এই কে এর মানটা সিজিএস পদ্ধতিতে 1 হয়, সিজিএস পদ্ধতিতে এর কোনো ইউনিট নেই, কিন্তু এসআই পদ্ধতিতে এই কে এর ভ্যালুটা 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দ্য পাওয়ার -2 হয়, ঠিক আছে। এখানে কিন্তু এটার ইউনিট আছে এসআই তে, কিন্তু সিজিএস এটার কোনো ইউনিট নেই কেন তার ব্যাখ্যা ক্লাস 10-এ নেই, 12-এ আছে, সেই জন্য ওটাতে আমি যাবো না। আচ্ছা, এটার ভ্যালুটা মুখস্থ করে নাও, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার এইটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে বল নিউটন, এই মিটার স্কোয়ার, মিটার স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে এসআইতে এটার মানে মিটার হয় একক, দূরত্বের একক মিটার স্কোয়ার, আর এটা কুলম্ব হয় এসআইতে চার্জটা, তাই কুলম্ব স্কোয়ারটাকে নিচে নিয়ে আসলে -2 হয়ে যাবে টু দ্য পাওয়ার, হয়ে গেল। এবার আধানের একক হচ্ছে সিজিএস এ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলে, ঠিক আছে, আধানের একককে, আর এসআইতে বলে হচ্ছে কুলম্ব। আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব = 3 × 10⁻9 ইএসইউ, ঠিক আছে। এই সম্পর্কটাকে মনে রাখবে, এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেনও দিতে পারে, অঙ্কেও কাজে লাগবে। আর এটা কি করে আসলো সেটা আমি আগের ভিডিওটাতে বুঝিয়েছিলাম, চাইলে দেখতে পারো। নেক্সট হচ্ছে দুটো কোশ্চেন আমি করিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওটাতে, এই কুলম্বের সূত্র থেকে কিন্তু অঙ্ক দিতেই পারে, দেখে নেবে অঙ্ক দুটো।
কারণ এই দুটো অঙ্ক আমি সহায়িকাতে দেখেছি, সহায়িকাতে যেহেতু দিয়েছে অঙ্ক দুটো, পরীক্ষাতেও দিতেই পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আমি ঠিক যেটুকু বলবো সেটুকুই করবে, তড়িৎ প্রাবল্য ঠাবল্য ও সমস্ত কিছু দরকার নেই, ওগুলো লাগবেও না। আমি ঠিক যেরকম যেরকম যেটুকু যেটুকু করে বলছি, এটুকু টেটুকু বইতে আছে বলেই কিন্তু আমি বলছি, হয় ছায়ের বইতে আছে নয় ধনঞ্জয় সরকারের বইতে আছে, সেই জন্য আমি বলছি এরকম ভাবে, আর এরকম ভাবে না বললে বুঝতেও পারবে না। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো তড়িৎ আধানের চারপাশে ঠিক যতটা অঞ্চল জুড়ে তড়িৎ বল মানে কি আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয়, সেই অঞ্চলকে উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র বলে। মানে ধরো এখানে একটা আধান রয়েছে পজিটিভ চার্জ, ঠিক আছে, এর চারপাশে একটা এমন অঞ্চল তৈরি করে রেখেছে, ধরো এখানে আমি একটা নিয়ে আসলাম নেগেটিভ চার্জ, ঠিক আছে, এটা নেগেটিভ চার্জ নিয়ে আসলাম, এটা কি করবে, আকর্ষণ করবে না এর দিকে, আকর্ষণ করবে না, এটাকে এর দিকে একটা বিন্দু বড় একটা সরলরেখা বড় আকর্ষণ করবে এটাকে। তো দেখো এই যে একটা তড়িৎ আধানকে আমি একটা অঞ্চলে রেখেছি, এর পাশে এমন একটা অঞ্চল তৈরি করেছে যেখানে আমি অন্য একটা পয়েন্ট, যখন তড়িৎ আধানকে নিয়ে আসছে একটা নেগেটিভ আধান, একটা বল অনুভব করছে, আকর্ষণ বল অনুভব করছে। আবার যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসতাম এখানে, তখন কি এটা বিকর্ষণ বল কাজ করতো, ঠিক আছে, আর নেগেটিভ চার্জ নিয়ে আসলে তখন এটা কি করছে, আকর্ষণ বল কাজ করছে। তাহলে এটা বল কাজ করছে এখানে এই অঞ্চলটাতে, তার মানে কি এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে। তড়িৎ ক্ষেত্রটা কার জন্য তৈরি হয়ে রয়েছে, এই চার্জটার জন্য। বা ধরো এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, যদি একটা পজিটিভ চার্জ আমি এখানে নিয়ে আসি, এটা কি করবে, আকর্ষণ করবে। আবার যদি একটা নেগেটিভ চার্জ আমি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি। কোনো তড়িৎ আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে, পুরো চারপাশে অনেকটা অঞ্চল জুড়ে থাকবে, এবার যত দূরে যেতে থাকবে তত এটার পরিমাণটা কমতে থাকবে, ঠিক আছে, এই বলটা তত কম প্রয়োগ করতে হবে। বুঝতে পারছো, ফিল করতে পারছো ব্যাপারটা। এর প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলটাকে উক্ত আধানের, এই আধানের তড়িৎ ক্ষেত্র বলে। ক্লিয়ার, ইলেকট্রিক ফিল্ড কি, এর থেকে বেশি আর কিছু লাগবে না ইলেকট্রিক ফিল্ডে, ব্যাপারটাকে বুঝতে পারলেই হলো। এবার ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে যখন একক ধনাত্মক আধান, এখানে একক ধনাত্মক আধান কথাটাই লিখবে, ঠিক আছে, যদি তুমি +1 কুলম লেখো সেটা তখন এসআই তে বোঝাচ্ছে, সংজ্ঞা যখন দিতে বলবে ইলেকট্রিক পোটেনশিয়ালের সংজ্ঞা, যদি তুমি 1 কুলম লেখো, +1 কুলম, নাম্বার কিন্তু কেটে দিতে পারে, সেই জন্য একক ধনাত্মক আধান লিখবে, ঠিক আছে, কারণ ওটা তুমি একটা এককে চলে গিয়ে সংজ্ঞাটাকে বলছো, তখন ওটা মানে কেটে দিতেই পারে আর কি, চান্স আছে কেটে দেওয়া, একক ধনাত্মক আধান লিখবে। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে যখন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো এই যে একটা রয়েছে, ধরো এটাকে আমি ধরে নিলাম পজিটিভ আধান রয়েছে এখানে, ঠিক আছে, নেগেটিভও হতে পারতো, আমি ধরে নিলাম পজিটিভ রয়েছে, এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে রেখেছে এটা। এখানে আমি অসীম দূরত্ব থেকে একটা আধানকে নিয়ে আসছি, কি বলেছে না, একক ধনাত্মক আধান, এটা হচ্ছে একটা একক ধনাত্মক আধান, ঠিক আছে, নিয়ে আসলাম। আনতে এই যে এখানে তো একটা বিকর্ষণ বল কাজ করবে, রাইট, এই অসীম দূরত্ব থেকে আনতেই আমাকে বেশ অনেকটা কষ্ট করে আমাকে এই বিন্দুটাতে আনতে হবে, কারণ এইখানে যখন আমি আনবো তখনও আমাকে এটা বিকর্ষণ করবে, যখন এখানে আসবে তখন এটা বিকর্ষণ করবে, এইখানে যখন আসলো তখনও অলরেডি বিকর্ষণ করছে, কিন্তু আমি এখানে এনে রাখলাম। এবার এই যে আনতে আমার একটা কার্য তো করতে হলো, সেই কার্যটা যেটা করতে হলো সেটাকেই তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুর, এই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলে, এই তড়িৎ ক্ষেত্রের এই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলে এটাকে, ঠিক আছে। এবার উচ্চ বিভব আর নিম্ন বিভব ব্যাপারটা কি, ধরো এইখানে আনতে আমাকে যা কষ্ট করতে হয়েছে, আমি যদি এই পয়েন্টটাতে নিয়ে আসতে চাই, আমাকে কি আরো বেশি কষ্ট করতে হবে না, যদি এই পয়েন্টটাতে নিয়ে যেতে চাই, কারণ কি এটা আরো কাছে, এটা এই আধানের আরো কাছে এটা, আর এটা কি একটু দূরে, যেহেতু এটা দূরে, এটা আমাকে যতটা না বিকর্ষণ বল কাজ করবে, এটা কি তার থেকে আরো বেশি বিকর্ষণ বল কাজ করবে, যেহেতু এটা আরো কাছে চলে এসছে, তাহলে এখানে আনতে আমাকে বেশি খাটতে হচ্ছে, এখানে আনতে আমাকে কম খাটতে হচ্ছে, এখানে আনতে আরো বেশি খাটতে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো নিম্ন বিভব, আর এটাকে আমরা বলবো উচ্চ বিভব। অ্যান্ড এবার তুমি ব্যাপারটাকে বোঝো, নিম্ন বিভব, এটা এই পয়েন্টটা নিম্ন বিভব মানে কি, এখানে কি পজিটিভের পরিমাণ কম আর এখানে কি পজিটিভের পরিমাণ বেশি, রাইট, এখানে কি আরো বেশি ধনাত্মক আধান অনুভূত হবে, এখানে কি কম ধনাত্মক আধান অনুভূত হবে, সেই জন্য এই নিম্ন বিভবকে সবসময় নেগেটিভ দিয়ে ডিনোট করা হয়, আর উচ্চ বিভবকে সবসময় পজিটিভ দিয়ে ডিনোট করা হয়। ওকে, এই ব্যাপারটাকে একটু হালকা করে বুঝে নাও, এরপরে কাজে লাগবে। এবার হচ্ছে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এই যে আমরা যেটা দেখলাম এক্ষুনি এখানে বিভব, ঠিক আছে, সেই ঠিক সেরকমই ধরো একটা অসীম বিন্দু, অসীম থেকে একটা একক আধানকে আর বিন্দুতে আনতে ধরো,
কার্য করতে হচ্ছিল ভিআর, ঠিক আছে, আর বিন্দুতে, সেই জন্য তড়িৎ বিভব কি হবে তাহলে ভিআর। অ্যান্ড অসীম থেকে এস বিন্দুতে একক আধানটাকে নিয়ে যেতে আমার ধরো কাজ করতে হচ্ছে ভিএস, ঠিক আছে। তাহলে এবার দেখো এটাকে ভালো করে, এটা কিন্তু এই আধানের বেশি কাছে এস পয়েন্টটা, আর এই আধানটা কি এটার থেকে বেশি দূরে না? তার মানে কি আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতে চাই আমাকে বেশি খাটতে হবে না, কারণ এটা কি বেশি কাছে, এটা বেশি দূরে, তার মানে এর থেকে এটার বিভবটা বেশি, তার মানে কি ভিএস গ্রেটার দেন ভিআর। তার মানে এদের বিভব পার্থক্যটা কি হবে যদি আমি এখান থেকে এখানে নিয়ে যেতে চাই? ঠিক এটার মতনই হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে যা কাজ হচ্ছিল, এখান নিয়ে যেতে যা কাজ হচ্ছিল, এদের ডিফারেন্স করলে আমি এখান থেকে এখানে নিয়ে যাওয়ার ইয়েটা পেয়ে যাবো, রাইট? তাহলে আর থেকে এস বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্যটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে ভিএস মাইনাস ভিআর ইকুয়ালস ভিএসআর। এটা ছায়ার বইতে এইভাবে দেওয়া আছে বলে আমি এইভাবেই লিখলাম, ঠিক আছে। এটাই হচ্ছে এস ও আর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে এটাকে। এই ব্যাপারটাকে আরেকবার একটুখানি ভালো করে বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে যেহেতু এটা কাছে রয়েছে সেই জন্য এখানে বেশি আকর্ষণ বল কাজ করছে, মানে বিকর্ষণ বল কাজ করবে, এখানে একটু কম বিকর্ষণ বল কাজ করবে যেহেতু এটা দূরে আছে, সেই কুলম্বের সূত্র অনুসারে আর কি। যেহেতু আরটা এখানে বড়, তাহলে আর স্কোয়ারের মান এখানে বেড়ে যাবে, তাহলে এফটা কমে যাবে। বুঝতে পেরেছো এই ব্যাপারটা? আশা করি এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে তোমার। না বুঝতে পারলে আরেকবার দেখো, তাহলে মানে ব্যাপারটা বুঝতে পারবে এখানে বিভব প্রভেদ বলতে কি বলতে চাইছে। এবার যদি এখানে একক আধানের জায়গায় বলতো কিউ আধানকে আর থেকে এস বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য, তখন কি হতো? একক আধানের ক্ষেত্রে ভিআর পরিমাণ কার্য করতে হচ্ছিল, তাহলে কিউ আধানের জন্য কিউ ইন্টু ভিআর করতে হতো। তাহলে কিউ আধানের জন্য এখানে এস বিন্দুতে কত কাজ করতে হতো? ভিএস ইন্টু কিউ পরিমাণ কাজ করতে হতো। তাহলে তখন পার্থক্যটা কি হতো? কিউ ইন্টু ভিএস মাইনাস কিউ ইন্টু ভিআর। তাহলে কি হবে না, এদেরকে আমরা ডিনোট করলাম ডাব্লু দিয়ে, ঠিক আছে। তখন কৃতকার্যটাকে আমরা ডিনোট করলাম কি দিয়ে না, ডাব্লু দিয়ে। তাহলে কিউটাকে কমন নিলাম, ভিএস মাইনাস ভিআর। ভিএস মাইনাস ভিআরটাকে আমরা ভিএসআর দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে ভিএস আরটাকে এদিকে রেখে ডাব্লু বাই কিউ করে দিলাম। তাহলে আমরা পেলাম যে বিভব প্রভেদ হচ্ছে কার্য বাই আধান, ঠিক আছে। এইভাবে এই রাশির আকারে আসে বিভব প্রভেদটা। এই অবধি বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই ছবিটা ক্লিয়ার? না বুঝতে পারলে আরেকবার দেখো, বুঝে যাবে। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎ বিভব আর বিভব পার্থক্য দুটোই হচ্ছে স্কেলার রাশি, ওকে। এদের দুটোরই মাত্রা এক, তড়িৎ বিভব আর বিভব পার্থক্য দুটোরই মাত্রা এক, কার্যের মাত্রা বা আধানের মাত্রা, ঠিক আছে। কার্যের মাত্রা আমরা আগের বছর শিখেছিলাম ml স্কয়ার টি টু দ্য পাওয়ার -2, আর আধানের মাত্রা একটু পরে বুঝবো কেন এটা হয়, যখন তড়িৎ প্রবাহ মাত্রা পড়াবো তখন বুঝে যাবে ওইখানটাতে। আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু টি, ঠিক আছে, আই ইন্টু টি। তাহলে এখান থেকে যেটা মাত্রা আসবে ml স্কয়ার টি টু দ্য পাওয়ার -3 হয়ে যাবে এটা, কারণ টিটা উপরে চলে যাবে, -3 হয়ে যাবে, আই টু দ্য পাওয়ার -1। মাত্রাটা করালাম কারণ এটা কিন্তু ধনঞ্জয় সরকারের বইতে আছে, দিতে পারে কোশ্চেনে, সেই জন্য করে রাখলাম এটা। এই পার্টগুলো ধনঞ্জয় সরকারের বইতে আছে সেই জন্য করেছি, ছাড় বইতে নেই, তাও করে রাখো, লাগতে পারে, পরীক্ষাতে দিতেই পারে। একক কি হবে না, 1 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, হয় ইএসইউ বিভব বলবে অথবা স্ট্যাট ভোল্ট বলবে সিজিএস পদ্ধতিতে। ইএসইউটা কি না, আধানের একক, কিন্তু ইএসইউ বিভব যখন, সেটা হচ্ছে বিভব পার্থক্যের একক বা তড়িৎ বিভবের একক। দুটোরই একক এক, বিভব পার্থক্যের এককও যা, তড়িৎ বিভবের একক তাই। আর সিজিএস এ দুটোরই একক কিনা, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, অ্যান্ড এসআই এর একক হচ্ছে, ইউনিট হচ্ছে 1 ভোল্ট বা ভি, ক্যাপিটাল ভি। আচ্ছা, 1 ইএসইউ বিভব হচ্ছে 300 ভোল্ট, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে, অঙ্কেও কাজে লাগতে পারে। অ্যান্ড ভোল্ট মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা হয়, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে কি দিয়ে বিভব প্রভেদ মাপা হয়, সেটা হচ্ছে ভোল্ট মিটার। এইখানটাতে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বিভব প্রভেদটা। এবার গাণিতিক উদাহরণ। একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব যথাক্রমে 3 এবং 6 ইএসইউ। বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে 5 কুলম্ব ধনাত্মক আধান বহন করে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? এই অঙ্কটা ওই ধনঞ্জয় সরকারের বইতে দেখলাম, অঙ্কটা করে দেওয়া রয়েছে, সেই জন্য অঙ্কটা পরীক্ষাতে আসতে পারে, আমি সেই জন্য এটা অঙ্কটা করাচ্ছি। এই ধরনের একটা অঙ্ক দিতেই পারে পরীক্ষাতে। এটা দেখো, এটা কিন্তু সিজিএস এ দেওয়া, অ্যান্ড এটা
কিসে দেওয়া, এসআইতে। তাহলে আমরা এটাকে কনভার্ট করব কিসে, না এসআইতে কনভার্ট করব। তাহলে একটা বিন্দুতে 3 ইএসইউ আর একটা বিন্দুতে 6 ইএসইউ, দুটোর মধ্যে বিভব পার্থক্য কত? 3 ইএসইউ। 6 - 3 3 ইএসইউ। এবার ইএসইউ থেকে আমরা তাহলে কিসে কনভার্ট করবো, ভোল্টে কনভার্ট করব। তাহলে এটাকে ইন্টু করে দেবো 300 দিয়ে, তাহলে হয়ে যাবে 900 ভোল্ট, রাইট? তাহলে বিভব পার্থক্য এসআইতে কত আসলো, দুটো বিন্দুর মধ্যে 900 ভোল্ট। এবার বলেছে দুটো বিন্দু থেকে একটিতে 5 কুলম্ব ধনাত্মক আধান বহন করে নিয়ে যেতে হবে। আমরা এক্ষুনি কি দেখলাম, এই যে এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য এখানে আমরা লিখবো 900, আর নিয়ে যেতে হবে কত, না কিউ পরিমাণ আধান। কিউ পরিমাণ আধানের মান আমাদেরকে বলে দিচ্ছে 5। তাহলে আমরা যদি কিউটাকে এদিকে নিয়ে চলে যাই, ভিএসআর ইন্টু কিউ, এখানে আমার ইকুয়ালস ডাব্লিউ আসবে। তাহলে এটা যদি আমরা ইয়ে করে দিই, 5 ইন্টু করে দিলাম, ডাব্লিউ আসলো। আর এটার একক কিসে আসবে, যেহেতু এসআইতে আছে তাহলে কি জুলে আসবে। তাহলে আসলো 4500 জুল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, 4500 জুল। কি করলাম বুঝতে পারছো, ভিএসআর ইন্টু কিউ, ডাব্লিউ ইকুয়ালস ভিএসআর ইন্টু কিউ, কিউটাও কুলম্বে, আর যেটা বিভব পার্থক্য সেটাকেও আমরা ভোল্টে করে নিয়েছি, এসআইতে করে নিলাম। কার্য যেমন আসলো জুলে, পরিমাণ কি পরিমাণ কার্য করতে হবে। ক্লিয়ার অঙ্কটা? নেক্সট হচ্ছে, এই অঙ্কগুলো কিন্তু দেখে রেখো, এই অঙ্কটা এই অঙ্কটা এগুলো কিন্তু পরীক্ষাতে দিতেই পারে, দিলে কিন্তু করে আসতে হবে। এবার হচ্ছে ধরো, তুমি ধরো এই যে দেখছো টর্চ চলছে বা খেলনার গাড়ি চলছে বা এই যে ফোন চলছে, এগুলো কি করে চলে, কোনো একটা তড়িৎ উৎস তো লাগছে এগুলোতে চালানোর জন্য, একটা ইলেকট্রিক সাপ্লাই তো হচ্ছে। এবার ইলেকট্রিক সাপ্লাইটা যে হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি দিয়ে। ব্যাটারি হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেলটাকে পুরোটা ডিটেলসে করতে হবে, কারণ এটা ছায়ের বইতেও আছে, আবার ধনঞ্জয় সরকারের বইতেও বেশ ভালো করেই দেওয়া আছে, যে প্রাথমিক কোষ, গৌণ কোষ, অনেক কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেই জন্য এগুলো কিন্তু বইতে যেহেতু আছে, কোশ্চেনে দিয়ে দিলে কিছু বলতে পারবে না, স্কুলকে কোশ্চেন করতে পারবে না যে কেন দিয়েছেন, সেই জন্য আমি করিয়ে দিচ্ছি এগুলো। তড়িৎ কোষ হচ্ছে সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকেই বলা হয় তড়িৎ কোষ। ঠিক আছে, মানে যেরকম ব্যাটারি আর কি, ব্যাটারিতে কি কোনো বাইরের কোনো যন্ত্র ইউজ হচ্ছে না, শুধু ব্যাটারি দিয়েই আমার সেল হিসেবে কাজ চলে যাচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই হয়ে যাচ্ছে। এবার ব্যাটারিটা হচ্ছে এক ধরনের রাসায়নিক কোষ। ঠিক আছে, কোষ অনেক রকম হয়, সৌর কোষ হয়, আলোক তড়িৎ কোষ হয়, নিউক্লিয় কোষ, নিউক্লিয়ার এনার্জি দিয়ে চালানো হয়, নিউক্লিয়ার কোষ, অনেক রকম কোষ হয়। রাসায়নিক কোষের প্রকারভেদ হচ্ছে 3 রকম। ধনঞ্জয় সরকারের বইতে দেওয়া আছে 2 রকম, অন্যান্য আরো 2-3টে বই ঘাটলে তুমি পাবে 2 রকম, কিন্তু অ্যাকচুয়ালি হয় 3 রকম। প্রাথমিক কোষ, গৌণ কোষ, প্রমাণ কোষ। গৌণ কোষ লাগবে না, এই প্রমাণ কোষ লাগবে না, আমি শুধু প্রাথমিক কোষ আর গৌণ কোষটা বুঝিয়ে দিচ্ছি। প্রাথমিক কোষ হচ্ছে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই যখন রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা, সেটা হচ্ছে প্রাথমিক কোষ। যেমন ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ, লেকল্যান্স কোষ প্রভৃতি। আর গৌণ কোষ হচ্ছে এটার উল্টোটা। ঠিক আছে, বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ উৎসে রূপান্তরিত করা, যেমন লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। এটা জাস্ট সংজ্ঞাগুলো একটু দেখে রাখবে, পরীক্ষাতে যাতে দিলে শর্ট কোশ্চেন হিসেবে লিখে আসতে পারো, সেই জন্য। এবার আসা যাক তড়িৎ বর্তন। এই যে তড়িৎ বর্তনে ব্যাটারিতে আমরা কি দেখি, একটা দিকে থাকে প্লাস, একটা দিকে থাকে মাইনাস, রাইট? এবার দেখো এমনিতে তুমি যদি একটা তার এরকম নাও, একটা তার, ধরো এটা একটা তার, এর মধ্যে দিয়ে কি কোনো ইলেকট্রিক সাপ্লাই হবে? কিন্তু ধরো একটা দিকে আমি একটা উচ্চ বিভব রাখলাম, আর একটা দিকে কি রাখলাম, না নিম্ন বিভব রাখলাম, তখন কিন্তু এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার ইলেকট্রিক সাপ্লাই হবে। ঠিক আছে, কি করে হয় ব্যাপারটা, আমরা কি দেখেছিলাম, উচ্চ বিভব পজিটিভ বেশি আর নিম্ন বিভবে পজিটিভের পরিমাণটা কম, রাইট? আমরা এটা দেখেছিলাম আগের বার। যেহেতু এখানে পজিটিভটা বেশি, তার মানে কি এইদিকে ইলেকট্রন সাপ্লাই হবে, রাইট, যাতে এটা নিউট্রাল হয়। এটাও এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি এটাও নিউট্রাল হতে পারবে। যেহেতু এদের মধ্যে ডিফারেন্স রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, বিভব প্রভেদ রয়েছে, এটা উচ্চ এটা নিম্ন, এটা পজিটিভ রয়েছে, এটা নেগেটিভ রয়েছে, তার মানে পজিটিভের দিকে নেগেটিভটা গেলে এটা নিউট্রাল হতে পারবে। ঠিক আছে, সেই জন্য এইদিকে ইলেকট্রনগুলো এইদিকে স্থানান্তরিত হয় ওয়্যারের মধ্যে দিয়ে। যদি আমি ওয়্যারের মধ্যে কোনোভাবে পোটেনশিয়াল ডিফারেন্স করে দিতে পারি, তখন ইলেকট্রন এইদিকে এইভাবে যাবে।
আমি একটা ভিডিওতেও তোমাকে দেখিয়েছিলাম একটা সিমুলেশনের মধ্যে দিয়ে কিভাবে মুক্ত ইলেকট্রনগুলো ট্রাভেল করছে। এবার যখন এই তারের মধ্যে দিয়ে যখন যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, যখন যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রিসিটি, অ্যাকচুয়ালি ইলেকট্রনটা উল্টো দিকে যায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যায়। কিন্তু আমাদের বইতে দেখবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে পাস হয় তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহ ঘটে। যেহেতু তার অপোজিট দিকে তড়িৎ প্রবাহ ঘটে, সেই জন্য আমরা সেই দিকে ধরে নেবো যে পজিটিভ আধান চালিত হচ্ছে, ঠিক আছে। সেই জন্য ইলেকট্রন আদান মানে ইলেকট্রন চলার কোনো কথাই নেই, বইতে ডাইরেক্ট এটাই লেখা আছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ আধান ধনাত্মক আধানে স্থানান্তরিত হয়, ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে, এরকমই দেওয়া আছে। তড়িৎ বর্তনী বিষয়টা বুঝতে পেরেছো? এবার ধরো এরকম আমার এই যে ইলেকট্রিক সাপ্লাইটা হওয়ার জন্য, তড়িৎ প্রবাহটা হওয়ার জন্য আমার তো এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করে রাখতে হবে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কে করছে? একটা ব্যাটারি করছে। এই যে এই ব্যাটারিটাই এখানে এই তারটার মধ্যে, এই যখন আমি এই পাশে একটা তার মাথা গুঁজে দেবো আর এই পাশে একটা তারের মাথা গুঁজে আমি যখন পুরোটাকে ইয়ে ধরবো, তখন এর মধ্যে দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হবে। এর মধ্যে দিয়ে এবার তুমি যদি মাঝখানে এখানে যদি একটা কিছু একটা বাল্ব বা কিছু রেখে দাও, সেটা জ্বলে উঠবে। মাঝখানে একটা বাল্ব বা কিছু রেখে দাও, সেটা জ্বলে উঠবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার এই ব্যাটারিটা যদি না থাকে তাহলে তো কোনো বিভব প্রভেদ হচ্ছেই না, একদিকে নিম্ন একদিকে উচ্চ তো হচ্ছে না, তখন তো ওই জন্য ইলেকট্রিক সাপ্লাই হবে না। সেই জন্য ব্যাটারিটা কি কাজ করে? এই বিভব প্রভেদ তৈরি করে ইলেকট্রিক সাপ্লাইটা ঘটায়। এবার এই যে একদিক থেকে এইদিকে যাচ্ছে, এবার সেলের মধ্যেও তো তাহলে এদিক থেকে এদিকে আবার ধনাত্মক আধানগুলোকে আসতে হবে না, আনলে তো একদিকে এসে জমে যাবে, এটা তো বর্তনীটা কমপ্লিট হবে না। এবার এই যে সেলের ভেতরে এই যে কাজটা হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে আবার পজিটিভ আধানগুলো যায় আর কি, অ্যাকচুয়ালি এর উল্টোটা হয়, ইলেকট্রনগুলোর দিকে যায়। বাট বইয়ের ভাষাতে এটার থেকে এইদিকে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে পজিটিভ আধানগুলো। যাওয়ার সময় যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কি? কোষের ভিতরে এর ঋণাত্মক মেরু থেকে মানে নিম্ন বিভব থেকে যখন ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে কোষটির তড়িৎচালক বল। তড়িৎচালক বল হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু সব বইতে দেওয়া আছে, এটা সংজ্ঞাও দিতেই পারে, এটার আরো পরে আর যে জিনিসপত্র আছে সেগুলোও দিতেই পারে। কিউ পরিমাণ তড়িৎ আধান স্থানান্তরিত করার জন্য ধরো কার্যের পরিমাণ ডাব্লিউ হলো, ঠিক আছে। ধরো এখান থেকে আমি টোটাল কিউ পরিমাণ আধানকে এই পাশে স্থানান্তরিত করছি, ধনাত্মক আধান কিউ পরিমাণ ধনাত্মক আধানকে আমি স্থানান্তর করছি নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তার জন্য আমার কত কাজ হলো? ডাব্লিউ পরিমাণ ধরো কাজ হলো। তাহলে একক পরিমাণ আধানকে যদি স্থানান্তরিত করতে হয় তাহলে কত কার্য করতে হবে? ডাব্লিউ বাই কিউ পরিমাণ কার্য করতে হবে, এটা বাই হয়ে যাবে। এটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ডাব্লিউ বাই কিউ, একক আধানের জন্য, ঠিক আছে। এই যে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ কার্য হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে। এটার এককটা দেখো, এটাও ঠিক এই সেমই আসলো, কার্য বাই আধান। যেহেতু এরকম একক ইয়েটা আসলো রাশিটা, সেই জন্য এটারও এককটা একদম সেমই হয়, বিভব প্রভেদের এককও সেমই হয়। মানে বিভব প্রভেদের এককের সাথে ইলেকট্রোমোটিভ ফোর্সের একক সেমই হয়, এটারও ভোল্ট এসআই তে। আর সিজিএস এ হচ্ছে ওই ইয়ে কি আছে এখানে, সিজিএস এ কি ছিল, হ্যাঁ 1 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, এটারও সেমই একক, ঠিক আছে। এবার হচ্ছে একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কোনো তড়িৎ কোষের ইএমএফ 1 ভোল্ট বলতে কি বোঝো? এটা কিন্তু দিতেই পারে পরীক্ষাতে। এটা যেটা তুমি লিখবে পুরো সংজ্ঞা দেখে দেখে লিখে দেবে। দেখো এটা এসআই তে দেওয়া আছে না, ভোল্ট এসআই তে দেওয়া আছে, তার মানে কি এখানে এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাগে যাচ্ছে একক ধনাত্মক আধান, এখানে আমরা 1 কুলম্ব করে দেবো, আর যে পরিমাণ কার্য হচ্ছে এখানে আমরা জুল করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে কিভাবে লিখবো ব্যাখ্যাটা? না, কোষের ভিতরে এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব আধান স্থানান্তরিত করতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তাহলে কোষটির তড়িৎচালক, তাহলে কোষটির ইএমএফ হচ্ছে বা তড়িৎচালক বল হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে। এইভাবে লিখে দেবে। আচ্ছা, ইএমএফ পোটেনশিয়াল মানে পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে ইএমএফ মাপা হয়, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে যে এটা পোটেনশিয়ালের সাথে তো পোটেনশিও কথাটা বেশি মিল আছে, তাহলে ওটার ক্ষেত্রে এটা হলো না কেন? এটা অনেকেরই গুলোবে পরীক্ষা হলে যদি দেয়। তুমি মনে রাখবে পোটেনশিওমিটার দিয়ে কিন্তু ইএমএফ মাপা হয়, ঠিক আছে। আর ভোল্ট মিটার দিয়ে ইলেকট্রিক পোটেনশিয়াল মাপা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়। ওকে, মাথায় রাখবে এটা। এবার নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে, তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়,
ব্যাখ্যা করো। তো এটা আমি কেন দিলাম, কারণ এটা ধনঞ্জয় সরকারের বইতে দিয়েছে, এটা অনেক জায়গাতে আমি এই কোশ্চেনটা দেখেছি, সেই জন্য আমি এটাকে হালকা করে ব্যাখ্যা করে দিচ্ছি, এটা পরীক্ষাতে আসতেই পারে। বল বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কার্য মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ হয়, তাহলে বল ইকুয়ালস কি হয়? কার্য বাই সরণ, রাইট? যেটা আমরা নর্মালি বল বলতে যেটা বুঝি আর কি। এবার এখানে ইএমএফ এর ক্ষেত্রে দেখো, এটা কার্যের রাশি আসছে, এখানেও এটা কার্যের রাশি আছে, কিন্তু এখানে এটা কি আছে? আধানের রাশি আছে, এখানে এটা স্মরণের রাশি আছে। যেহেতু এই দুটো রাশি আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য এই যে নর্মাল আমরা বল বলতে যেটা বুঝি সেটা আর এই তড়িৎচালক বল দুটো আলাদা, ঠিক আছে? সেই জন্য দেখবে ছায়ার বইতেও একটা উক্তি দেওয়া আছে, ইএমএফ কোনো বল নয়, বরং এটি শক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই লাইনটার মানেটা এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট পার্টে আমি এই অবধি করে রাখলাম, ঠিক আছে? পরের পার্টে আমি তড়িৎ প্রবাহ থেকে স্টার্ট করব। এই অবধি যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি।